হয়েছে ভারতের সাথে কি কেউ যুদ্ধ বাধাতে তৎপর, উগ্রপন্থীরা কি চাইছে? দুই অংশ যদিও। আমি প্রথমে উগ্রপন্থীদের আচরণ নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই মোহন ভাই। দেখেন বাংলাদেশে খুব চোখে পড়ার মতো ওই তৌহিদি জনতা যেটা ডক্টর ইউনূসের সময় মাজার ভেঙেছে, মোরাল পাগলার মরদেহ তুলে পুড়িয়ে ফেলেছে, সেই তৌহিদি জনতা আবার যেন আস্ফালন চিরায়ত বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য নৌকাবাইজ বন্ধ করে দিতে চায়। এবং আরো আরো তৎপরতা, চারদিকে কিরকম এই সমানে আরবি স্লোগান লেখা পতাকা। রংপুরে একটা ঘটনা ঘটেছে, মানুষের সন্দেহের চোখ সেদিকে, যে চারজনকে শেষ করে দিয়েছে দুটা লিকলিকের ছেলে, চারজন মানুষকে এভাবে শেষ করে ফেললো। এবং সবশেষ যে তথ্য উঠে আসছে যে সে মা এবং মেয়েকে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে শেষ করার আগে। তো কোথায় যেন একটা খটকা, মানুষ পুলিশের বক্তব্য 100% যেন বিশ্বাস করতে পারছে না। যদিও আমরা পুলিশের বক্তব্যের বাইরে বা পুলিশের বক্তব্য চ্যালেঞ্জ করার আমাদের কোনো স্কোপ নেই, নিশ্চয়ই আরো বড় তদন্ত হবে, অনেক কিছু হবে। ওখানেও মানুষ কোথায় সন্দেহের চোখ দিচ্ছে উগ্রপন্থীদের কোনো উপস্থিতি আছে কিনা। সারা দেশে এখন ইউনূস সরকার নেই, ইউনূস সরকার উগ্রপন্থীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল। বাট এখন তারেক রহমানের সরকার, তারা মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চেয়েছেন, একজন মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠা করা দল, এই সরকারের সময় এসে কেন এই উগ্রবাদের নাড়াচাড়া, যেখানে জাতিসংঘ বলছে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা দেখা যাচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সন্দেহের চোখ ফেলছে। মোহন ভাই, উগ্রবাদীরা কেন হঠাৎ করে বাংলাদেশে অনুকূল আবাসস্থল পাচ্ছে বলে আপনার মনে হয়? আমরা প্রথমে এটা দিয়ে আলাপ শুরু করতে চাই। জি, ধন্যবাদ। আপনি দেখেন, আইয়ুব খানের একটা বই পড়বেন আপনি, সেখানে আইয়ুব খান বলছে যে পাকিস্তান, তার ভাষায়, আমার যে দর্শক বন্ধু বিজয় রহমান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। আইয়ুব খানের বইতে আপনি পাবেন যে আইয়ুব খান বলছে যে তার ভাষায় যে পাকিস্তান সে রক্ষা করতে পারলো না, তার কারণ হচ্ছে বাঙালির মননে মস্তিষ্কে রবীন্দ্রনাথ ঢুকে গেছে, যে রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তাই পাকিস্তানকে এক থাকতে দেয়নি। খুবই তাৎপর্যপূর্ণ কথা। এবং তার আগে 1948-এর 30শে জানুয়ারি তদানীন্তন পাকিস্তানের গভর্নর জেনারেল, যারা পাকিস্তানের রাষ্ট্রপিতা মনে করে, বা পাকিস্তানের জন্য রাষ্ট্রপিতাই সে, যেরকম বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তো জিন্না সাহেব যে বলেছিল উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এটার সঙ্গে লিঙ্ক আছে। তার বিরুদ্ধে যে তরুণ চার অচেনা যুবক ওই সময় ওই অত বড় নেতার বিরুদ্ধে নো বলেছিল, যেটা আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের বীজযুক্ত করেছিল, যেখান থেকেই আমাদের পরবর্তীকালে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা সৈনিক যে অসাধারণ বক্তৃতা পাকিস্তান পার্লামেন্টে এবং অন্যান্য বিষয়, এবং তারপরে আমাদের 52 ভাষা আন্দোলন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদের শহীদ মিনার, আব্দুল গাফফার কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে প্রয়াত, আর সেই অমর কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এবং মুক্তিযুদ্ধে শহীদ আলতাফ মাহমুদের অসাধারণ সুর। এই গান যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, গায়ে মানে লোমকূপ খাড়া হয়ে যাবে। সো আমাদের বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম, তার একটা ভিত্তি হচ্ছে তার সাংস্কৃতিক। অর্থাৎ আমরা 47-এ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, বা আমাদের বাঙালি এই অঞ্চলের বাঙালিরাই পাকিস্তানের জন্য আন্দোলন করেছে বেশি, 1940-এ শেরবাংলা, লাহোর প্রস্তাব ইত্যাদি। কিন্তু যখন ওরা আমার মায়ের ভাষায় আঘাত করেছে, তখন কিন্তু আমার সাংস্কৃতিক আন্দোলনটা হয়েছে। এবং 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি, খালি পায়ে শ্রদ্ধা ফুল দেওয়া, 21শে পত্রিকা বের করা, কিংবা ভাষা আন্দোলন নিয়ে আরেকটা বিখ্যাত কবি বই লিখেছিলেন, ফাঁসির দাবি জানাতে এসেছি, কাঁদতে আসিনি, চট্টগ্রামের এক কবি বিখ্যাত। এবং তারপর তো 62-র শিক্ষা আন্দোলন, 58 আইয়ুবের স্বৈর শাসনের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ, ছায়ানট প্রতিষ্ঠা, রবীন্দ্র জন্মবার্ষিকী পালন, 66 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক নেতৃত্বের মেলবন্ধন, 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন বাংলা বেতারের ভূমিকা, মুক্তির গান যেটা বিখ্যাত চলচ্চিত্রকাররা করেছিলেন, এই সবগুলো মিলিয়েই বাংলাদেশ রাষ্ট্রের জন্মে যেরকম 30 লাখ শহীদের রক্ত, 2 লাখ মা বোনের বেশি, আমার বোনদের মাদের সর্বোচ্চ আত্মত্যাগ,
বুদ্ধিজীবীদের হত্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আপোষহীন সংগ্রাম, এবং বঙ্গবন্ধু যখন পাকিস্তানি কারাগারে, তখন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে অসাধারণ মুক্তিযুদ্ধ, এবং সেখানে সকলের অংশগ্রহণ, কিছু সংখ্যক রাজাকার আল বদর আল সামসাদ। এইবারকার আন্দোলনে মানুষের আবেগকে ব্যবহার করে, অর্থাৎ ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন, বিভিন্ন গড়বার আন্দোলন, এই জন্য যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, যেটা কোনো সরকারই পূরণ করতে পারে, বরং ক্রমান্বয়ে খারাপ করেছে, সেইটার মধ্যে আদর্শিক নেতৃত্বটা দিয়েছে, ইডিওলজিক্যাল নেতৃত্বটা দিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা যে নামেই আছে। যার ফলে 5 আগস্টে শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আর্ম ফোর্সেস ভারতের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী হিসেবে রেখে আসার পর থেকেই বড় জন্য, আপনি জায়েজ বলছি না, হতে পারে রাগের চোটে কোনো আওয়ামী লীগের মন্ত্রীতন্ত্রীদের বাড়িতে, এটা এরশাদের পতনের পরও হয়েছিল, কিন্তু যখন তারা সন্ধ্যাবেলা 32-এ হামলা করলো বিকাল থেকে, তখনই আমি খবর পরপর বুঝলাম যে এখানে তো অন্য এলিমেন্ট নেতৃত্বে চলে এসেছে। এবং ইউনূস, আপনি যেটা বলেছেন, বিশ্ব প্রতারক ডক্টর ইউনূস, পাকিস্তানি এজেন্ট, এবং বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত করার, সে কিন্তু এইটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিল। আপনি আমাকে বলেন তো পুনিয়া সাহেব, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, মাজার ভাঙা আপনি কখনো এই গত 2005-এর অগাস্টের আগ পর্যন্ত আপনি কখনো কোথাও শুনেছেন? লাশ পোড়ানো তো অনেক দূরের কথা, মাজার পোড়ানো, মাজার ভাঙা, মৃত ব্যক্তিদের কবরে গিয়ে আগুন দেওয়া, এই যে তালেবানি উগ্র ধর্মান্ত, যার সঙ্গে ইসলাম ধর্মের কোটি কোটি মাইলের কোনো সম্পর্ক নাই। ইসলাম শান্তির ধর্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শান্তির দূত, আজকে তার জন্মদিন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তো সেইখানে এই যে মবক্রেসি এবং মৌলবাদীদের উস্কানি দেওয়া, এবং আপনি দেখেন সাবেক পরিদর্শক 3-4 দিন আগেই বলেছে যে অনেক সন্ত্রাসীদের পাওয়া যাচ্ছে না, অনেক দুর্ধর্ষদের। তো এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখলাম, আমাদের একটা প্রত্যাশা ছিল যে বিএনপি নির্বাচনের সময় যে অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকার তারা অন্তত কিছুটা বাস্তবায়ন করবে। এখন আমি বলবো না যে শেষ হয়ে গেছে, সময় কেবল 6 মাস, কিন্তু যে ঘটনাগুলো আপনি দেখেছেন কিনা, নৌকা বাইচও এক জায়গায় বন্ধ হয়েছে, এর চাইতে নির্মম ন্যাক্কারজনক ঘটনা নাই। নৌকা বাইচ আমার বাংলার সংস্কৃতির সঙ্গে, আমার নদী মাতৃক দেশ, 13শত নদীর দেশ, নৌকা আমার কালচার, নৌকা আমার সংস্কৃতি বললো, নৌকা আমার জীবন ধারণ। এই নৌকা বাইচ বন্ধ, ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ। আবার আমাদের এত মহাপরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, আমি এই জন্য তাকে সম্মান করি, তার কথাবার্তা আমার ভালো লাগে, কিন্তু সেই সালাউদ্দিন সাহেব এটা কি বললেন গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায়? ব্রাহ্মণবাড়িয়াতে বহুদিন ধরে এগুলো অনুষ্ঠান বন্ধ, যদি বন্ধ অতীতের সরকারও হয়ে থাকে আমরা তার নিন্দা করি। আপনারা তো ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত সরকার, ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের সীমানায় পড়ে না? এই যে মৌলবাদকে বিএনপি মনের অজান্তে প্রশ্রয় দিচ্ছে, তার মানে বিএনপি 2001 থেকে 2006 তাদের শাসনামলে কিছুই মনে রাখছে না। তাদের সরকারের এই মন্ত্রী, যদিও জামাতের নেতা মতিউর রহমান নিজামী, যুদ্ধাপরাধী, সে বলেছিল না বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। তারপরে তার সরকারি, বেগম জিয়ার নেতৃত্বের সরকারি বাংলা ভাইকে ধরেছিল, গ্রেপ্তার করেছিল, সেটার জন্য বেগম জিয়া ধন্যবাদ পেতে পারেন। কিন্তু এই যে মৌলবাদের সঙ্গে আপোষ করা, কিংবা এই যে ডোমেস্টিক এই উগ্রবাদীদের খুশি করতে গিয়ে ভারত সফরে আপাতত না যাওয়া, এগুলো সবগুলোই কিন্তু আমাদের দেশের যে উদার গণতন্ত্র, এইটার পথে প্রতিবন্ধকতা হচ্ছে। এবং আমি মনে করি সাংস্কৃতিক কর্মী, আমরা যারা সংস্কৃতি ভালোবাসি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, আমার মাতৃভূমিকে ভালোবাসি, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে হবে। কারণ মৌলবাদীদের একটাই সম্পদ যে তারা ধর্মের সুশুরি দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে। আপনি তো জানেন, ওই মতিউর রহমান নিজামীরা মন্ত্রী হওয়ার আগে কখনো স্মৃতিসৌধে যায়নি, এবং স্মৃতিসৌধে যখন 2001-এর 16 ডিসেম্বর গেল, কি বললো, রাষ্ট্রীয় আচার। এবং আমার মনে আছে পরের দিন প্রথম আলোয় শিশির দাই বোধহয় কার্টুন করলো যে সন্ধ্যাবেলা কয়েক শহীদের মা ওই মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের পদচিহ্ন মুছছে কাঁদতে কাঁদতে।
তো আমরা এবার দেখলাম শহীদ মিনারও জামাত গেছে আবার ওই ঢং করে। তো আমি মনে করি যারা বাংলাদেশে বিশ্বাস করে, উদার বাংলাদেশে বিশ্বাস করে, আমার মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, আওয়ামী লীগের বিরুদ্ধে নিন্দা থাকবে, আওয়ামী লীগের অনেক দোষ আছে, গুণ আছে, সেগুলো নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রকে মৌলবাদী রাষ্ট্র আমরা হতে দিতে পারি না, হতে দিতে দেব না। আমরা যে যেখানে আছি, আইনজীবী, সংবাদকর্মী, সংস্কৃতিসেবী, বুদ্ধিজীবী, শিক্ষক, আপনার প্রকৌশলী, যে কোনো শ্রেণী পেশার মানুষ, এবং আমার একটা বাংলাদেশের মানুষের উপর আমার একটা বিশাল আস্থা আছে যে আমাদের এখানে মৌলবাদী এবং উগ্রবাদী এবং স্বাধীনতা বিরোধীরা যাই সংগঠিত হোক, শেষ বিচারে তারা পারবে না। রাষ্ট্র তাদের শক্তি একটু বাড়তে পারে, চর্বি হতে পারে, যেরকম ইউনূস সরকার রাষ্ট্রীয় মদত দিয়েছিল। আমি এখনো বিশ্বাস করতে চাই বিএনপি সরকার এই মদত দেবে না, কারণ বিএনপি নিদারুণ অভিজ্ঞতা আছে 2001 থেকে 2006। মোহন ভাই, আপনি প্রসঙ্গটা টেনে ফেলেছেন, আমি তুলতাম প্রসঙ্গটা। মানে আসলে কি কোথাও থেকে প্রধানমন্ত্রীকে টেনে ধরা হচ্ছে যে ভারতের সঙ্গে মেশা যাবে না, ভারতের সাথে সম্পর্ক ভালো করা যাবে না, ভারতের সাথে যাওয়া যাবে না, এই জিনিসগুলো কি প্রধানমন্ত্রী সহ বিএনপি সরকারকে কেউ পিছন থেকে টেনে ধরছে? এবং সেটা কি জামাত, এনসিপি? মানে আসলে জটটা কোথায়? আপনারা দেখেন ভারত সফর নিয়ে গতকালকেও মন্ত্রীরা বলছে যে ঢাকা দিল্লি কাজ করছে। তো এটা কি কোনো চন্দ্র অভিযান, যে চন্দ্র অভিযান চালাইতে হবে? আজকে 1.5 মাস ধরে এটা নিয়ে কাজ চলছে, বিএনপি গভর্নমেন্টের 6 মাস দাওয়াত পড়ে আছে, এটা নিয়ে সিদ্ধান্ত না। একটা বিষয় আমি আস্থা রাখতে চাই যে নিশ্চয়ই তারেক রহমান দুর্বল প্রধানমন্ত্রী নন। ভোট প্রশ্নবিদ্ধ হয়েছে, ভোট ইনক্লুসিভ হয়নি। আপনি পছন্দ করেন না করেন, আওয়ামী লীগের মতো একটা বিশাল রাজনৈতিক দল যার 35 থেকে 40% ভোটার, তার রাজনৈতিক বিশ্বাসকে আপনি জলাঞ্জলি দিয়েছে ইউনূস। যদি আওয়ামী লীগের বড় অংশ বিএনপিকে ভোট দিয়েছে বুকে পাথর বেঁধে স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় না আসতে পারে, এবং সফল হয়েছে সেটা। তো একটা হতে পারে বিএনপি তার ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে খুশি করা, অথবা আরেকটা হতে পারে বিএনপি মনে করছে যে এখনই ভারতে গেলে কি ধরনের কথাবার্তা হয়, আওয়ামী লীগের কি অবস্থা। তবে আমি আশাবাদী যে বিএনপি কিন্তু বলেনি যে তারেক রহমান ভারত সফর করবে না, এবং ভারতেরও ভারত থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। এত বড় রাষ্ট্র কিন্তু ভারত কিন্তু কোনো ব্যাড রিয়াকশন দেয়নি, তাদের হাই কমিশনার এখনো গুড হিউমারে আছে, এবং এটাই ডিপ্লোমেসি। আমি তো সবসময় চাই তারেক রহমান কেন, যেই প্রধানমন্ত্রী থাকুক, ভারতের সঙ্গে কেন, যে কোনো দেশের সঙ্গে টেবিলে চোখে চোখ রেখে আমার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আবার অন্য রাষ্ট্রেরও নর্মাল জনগণের স্বার্থকে বজায় রেখে কাজ করা। আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে এটা তো টেবিলে আলোচনা ছাড়া হবে না, এবং আমার মনে হয় তারেক রহমান সাহেব যাবে, কারণ ভারত বলে না, যে কোনো দেশই প্রধানমন্ত্রী যাওয়া দরকার, কারণ এখন একটা গ্লোবাল ভিলেজ, একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়েই থাকতে হবে। ধরেন একটা জরুরি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব হলো, আপনি ব্রাজিল থেকে আনার সময় বেশি লাগে না ভারত থেকে আনার সময় কম লাগে? আমরা তো টাকা দিয়েই কিনবো, নো ডাউট। সুতরাং এই ধরনের উগ্র তালেবানি আইডিয়া, ইভেন তালেবানরাও তো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আফগানিস্তান, অন্যান্য দেশে। তো সুতরাং আপনার এই উন্মাদনা, এই যে অনেক দর্শক মন্তব্য করছে, এগুলো যার যার অভিরুচির ব্যাপার। যুদ্ধ এই সেই করা, পৃথিবীতে হিটলারের মতো এত বড় যুদ্ধবাজ জীবন দিয়ে চোরের মতো মৃত হয়ে প্রমাণ করেছে যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, কিংবা ট্রাম্পের মতো এত বড় যুদ্ধবাজ ইরানের কাছে নাকে খত দিয়েছে, পাকিস্তানকে দিয়ে বৈঠক করাচ্ছে। তা যারা, আমার দাদি বলতেন তো, প্রত্যেক গ্রামই মূর্খ থাকে, মূর্খদের আলাদা কোনো গ্রাম নেই। তো সুতরাং যারা যুদ্ধকে সমস্যার সমাধান মনে করে, আল্লাহ তাদের মঙ্গল করুন। আমি মনে করি তারেক রহমান ভারতে যাবেন, কারণ এখনো আমি প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে চাই, যেহেতু স্বাধীনতা বিরোধীদের উত্থান আমরা ঠেকাতে চাই, হোপ এগেনস্ট হোপ, এবং বাংলাদেশের মানুষের স্বার্থ বজায় রাখতে হলে ভারত, পাকিস্তান, নেপাল সহ প্রতিবেশী এবং দূরবর্তী সব দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে ডিল করতে হবে, রাজনৈতিক রেটরিক দিয়ে করলে হবে না। তবে আমি তীব্র নিন্দা জানাই
নৌকা বাইচ বন্ধ করা, ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া, বিএনপি যদি এখনই এটাকে হালকা করে দেখে, যেমন নিরাপত্তা পরিষদ থেকে যেটা বলেছে বিএনপিরা কালচার অফ ডিনায়ালের মতো, না এগুলো অনুমান, তো জাতিসংঘের সাধারণ কোন সংস্থা না, নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ বিরোধী এই ককাস অত্যন্ত তথ্য সমৃদ্ধ খবর দেয়, তাদের এই রিপোর্টকে আপনি হালকা করে দেখা, এটা তো মৌলবাদীদের উস্কে দেবে। নিশ্চয়ই বিএনপি মৌলবাদীদের উস্কে দিতে চায় না, আর নাহলে জনগণকে বলুক যে মৌলবাদীদের উস্কে দেব আমি, জনগণ কি বলে শোনেন। আমাদের 20 মিনিটস শো, আমি আর দুইটা বিষয়ে আপনার ছোট ছোট একটু পর্যবেক্ষণ জানতে চাই। একটা হলো হিউম্যান রাইটস ওয়াচ এই সরকারের সময় মুখ খুললো এসে, তারা বলছে যে বিনা বিচারে মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে আটকে রাখার তারা নিন্দা জানিয়েছে, এবং সরকারের জন্য নিশ্চয়ই যে একটা প্রেশার। এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই, আপনি এই ব্যাপারে আপনার মতামত এর আগেও জানিয়েছেন, এখন আবার একটু নতুন করে শুনবো। আরেকটা হচ্ছে পাবলিক সাফারিংস এর কথা না বললেই না, আমরা যে অবস্থায় দিন কাটাচ্ছি, দেখেন ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, তারপর সিলিন্ডার চুলা কিনতে হচ্ছে, ইলেকট্রিক চুলা দিয়ে কাভার করবে, তারপর পানির গ্যাস বিল দিতে হচ্ছে, কিন্তু গ্যাস পাচ্ছি না আমরা। বিশুদ্ধ পানি, ঢাকা শহরের সংকট, বিশুদ্ধ পানি মানে ওয়াসার লাইনের পানিটা ফিল্টার করে খেয়েও নিরাপদ না, ওই ওয়াসার পাম্প থেকে আনলে অথবা নানান ভাবে আয়োজন করতে। এই যে আমাদের পাবলিক সাফারিংটা, এটার শেষ কোথায়? আমি এই দুইটা বিষয় আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এই প্রথম পর্যবেক্ষণ হিউম্যান রাইটস ওয়াচের চিঠিটা আমি দেখেছি, অসাধারণ একটা চিঠি দিয়েছে, বিশেষ করে যারা ল ব্যাকগ্রাউন্ডে তারা আরো অভিভূত হয়েছে, আপনারাও হবেন। তারা বলেছে যে রেসপেক্ট দ্য প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ আপনার দর্শকদের সুবিধার্থে বলি, আমাদের মার্জনা করবেন, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে, যতক্ষণ সাক্ষ্য প্রমাণ দিয়ে কোনো ব্যক্তিকে বা অভিযুক্তকে পানিশমেন্ট না দেওয়া হবে, অর্থাৎ জেল, যাবজ্জীবন, ফাঁসি সহ যে কোনো জেল সাজা, ততক্ষণ কোর্ট প্রিজাম্পশন করবে যে সে ইনোসেন্ট, সে নির্দোষ, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রায়াল করবে। ওটাই ওরা লিখেছে, রেসপেক্ট দ্য প্রিজাম্পশন অফ ইনোসেন্স। এবং আরেকটা চিঠির শিরোনামে আছে যে মেইনটেইন দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল, এবং আরেকটা বলেছে উইদাউট ট্রায়াল নো সিটিজেন শুড বি ইন দ্য জেল। এবং আমি আজকে থেকে না, ধরেন আমার 28 বছর হলো দেশের সর্বোচ্চ আদালতে আইন প্র্যাকটিস করা, সুপ্রিম কোর্টে। আমি শুরু থেকেই একটু আইনজীবী হয়ে ওঠার চেষ্টার পর থেকেই আমি সবসময় কোর্টে সাবমিশন করেছি। এই জন্য আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল অফিসরা আমার পর রুষ্ট হয়েছে, নানা ধরনের রিমার্ক করেছে, হয়তো এখনো করবে, আগেও করেছে, এবং বিচারপতিরাও অনেক অভিমান করে। আমি সবসময় বলি যে একটা দেশে বিচার বিভাগ থাকে কেন পূর্ণিয়া ভাই? এই যে বিচার বিভাগের খরচের জন্য কিন্তু কোনো উন্নয়ন সহযোগীরা টাকা দেয় না। ধরেন রাস্তা বানাতে গেলে জাপান টাকা দেয়, জাইকা দেয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেয়, ওয়ার্ল্ড ব্যাংক দেয়, এই বিভিন্ন প্রজেক্ট চালাতে। বিচার বিভাগের যে কোটি কোটি টাকা খরচ, পুরোটাই আসে আমাদের জনগণের ট্যাক্সের পয়সায়। সেই জনগণের দরিদ্র রিক্সা চালক থেকে শুরু করে সমাজের সর্বস্তর, কারণ পরোক্ষ ট্যাক্সও তো দেয়, ভ্যাট দেয় জিনিস কিনতে গেলে সবাই। কেন বিচার বিভাগ কেন থাকে? আমি কোনো তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। বিচার বিভাগ থাকে যে নির্বাহী বিভাগ, সরকার যে রাষ্ট্র পরিচালনা করছে সে সঠিকভাবে করছে কিনা, আবার নাগরিকরাও সরকারের আইন মানছে কিনা, আবার সরকারও নাগরিকদের অধিকার রক্ষা করছে কিনা। আর আইন বিভাগ যেটা পার্লামেন্ট, তারা যে আইন বানাচ্ছে সেই আইন আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, সংবিধানকে লঙ্ঘন করছে কিনা। মোটা দাগে এটা হচ্ছে বিচার বিভাগের কাজ। এবং যে কোনো অপরাধের আপনার নিরপেক্ষ তদন্ত করে, তদন্ত তো পুলিশ করে, নিরপেক্ষ বিচার করে। এখন বিচার বিভাগ যদি সরকারের সুরে সুরে কথা বলে, তাহলে তো আমার বক্তব্য, আমার হয়তো কষ্ট হবে, কি করে খাবো, গাইবান্ধে গিয়ে ধান চাল কিনে কিনে একটা ব্যবসা করে খেলাম বা মুদির দোকান দিলাম, তাহলে তো বিচার বিভাগ বন্ধ করে দেওয়া ভালো। এই যে হাজার হাজার কোটি টাকা বছরে খরচ করে
বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে নিচের একদম সহকারী ক্লাস পর্যন্ত তাদের বেতন, অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সবার বেতন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি, জিপি, যা যা আছে এদের তারপরে কোর্টের খরচ, কোর্টের স্টাফদের এসি চালানো, এত বড় সারা দেশের তো দরকার নাই। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আইন ডিপার্টমেন্ট আছে, তারাই বিচার করবে তাদের মতো করে, সরকারকে খুশি রেখে। মানুষ ওইভাবে অধিকার বুঝে নেবে। হয়তো নির্বাহী বিভাগ বর্তমান বিচার বিভাগগুলোর চাইতে মায়া হবে, যেহেতু তাদের জনগণের ভোট লাগে। কিন্তু এটা তো সভ্যতার কথা না, এটা তো আমি জঙ্গলি রাষ্ট্রের কথা বললাম এতক্ষণ। তা না হলে বিচার বিভাগ কেন সরকারের সুরে সুরে কথা বলবে? বিচার বিভাগ কেন বিচারপতিরা পত্রিকার নিউজ দেখে বিচার করবে? শ্রেষ্ঠ বিচারক যে কিচ্ছু জানবে না, কোনো দিকে মত নাই, তার সামনে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ যার যার বক্তব্য দেবে, উনি আইন অনুযায়ী ন্যায় বিচার করবে। আল্লাহকে হাজির এনে বা যারা অন্য ধর্মে, তাদের যার যার ধর্মের ধর্মীয় প্রধান, ভগবান, যিশু, যে যার ধর্ম। আমাদের মুসলিম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমাদের স্বাধীনতার পর ৭২ থেকে আজ অবধি আমরা এই স্বাধীন বিচার বিভাগ গড়তে পারিনি। বরং শুনলে নিষ্ঠুর লাগবে পূর্ণিয়া ভাই, পাকিস্তানরা এত বর্বর হওয়ার পরও তারা যেটুকু স্বাধীন বিচার বিভাগ রেখে গিয়েছিল, আমরা তাও রক্ষা করি। এটার প্রমাণ বলি, আমি শেষ করে আনি। পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন রাষ্ট্রদ্রোহ মামলারও জামিনের জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তান হাইকোর্টে আসতে হয়নি। ম্যাজিস্ট্রেট কোর্ট বেল দিয়েছে, অথবা সেশন জাজ, মানে জেলায় যাদেরকে ক্রিমিনাল কোর্টকে বলে সেশন জাজ, ওনারা বেল দিয়ে দিয়েছে। আর এখন আওয়ামী লীগ আমলে বিএনপির মহাসচিব বেল পেতে গেল হাইকোর্টে আসতে হয়, সেই বেল স্টে হয়, আপিল বিভাগে যেতে হয়। আর ইউনূসের আমল থেকে তো আরো খারাপ শুরু হয়েছে, বিএনপির আমলও ঘুরে দাঁড়াচ্ছে না বিচার বিভাগ। এ কারণেই যে বিনা বিচারে নাগরিকরা জেলে। আমার কথা, যার বিরুদ্ধে অপরাধ আছে, অভিযোগ আছে, আপনি প্রমাণ করেন, আপনি প্রমাণ করে তাড়াতাড়ি বিচার করেন। হ্যাঁ, মানে একেবারে তড়িৎ গতিতে হবে না, আমাদের বিচার অবকাঠামো দুর্বল, ঠিক আছে, যুক্তিসঙ্গত সময় নেন। কিন্তু ধরেন আওয়ামী লীগ আমলে কি ছিল? সন্ত্রাস দমন আইনে, এই যে আইনে এখন আওয়ামী লীগ সাফারার, সন্ত্রাস দমন আইনে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে যে ওর কাছে একটা জিহাদি বই পাওয়া গেছে, আমি নিজে কেস করেছি, সব কোর্ট না 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 মামুন, মিস্টার মামুন, এরা জঙ্গি, এরা মানবতার শত্রু, আমরা এখন আপাতত বেল। এখন উল্টাটা হয়েছে, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বেল দেব না। আরে আপনি দেখেন তার এই অপরাধে ভূমিকা কোথায়? আরেকটা এখনো কমেছে, ইউনূসের আমলে ছিল, হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ ঠিক করেছিল জেলা কমিটি, থানা কমিটির মূল নেতা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হলে বেল দেব না। তাতে হলো কি, বস্তিরা টাকা নিয়ে পদবি বানাতো, এই তোর মাকে বল টাকা না আনলে তোকে যুবলীগের সেক্রেটারি বানিয়ে দিলাম, লিখে দিল এক কলমের খোঁচা। এটা তো পুলিশের ইনকামের ব্যবস্থা হয়েছে। কিংবা আমি আরেকটা, যেহেতু আপিল বিভাগ টেম্পোরারি রায় দিয়েছে, তবু বিনয়ের সঙ্গে বলি, এই যে সোন অ্যারেস্ট জায়েজ করে দিয়েছে আপিল ডিভিশন, স্টে করে দিয়েছে, হাইকোর্ট সোন অ্যারেস্টকে বন্ধ করতে বলেছিল, এটাও তো পুলিশকে এগিয়ে দেওয়া। তাহলে নতুন বাংলাদেশ বাদ দেন, নর্মাল বাংলাদেশ সৃষ্টির প্রয়াস কোথায়? আইনের শাসন কোথায়? এখন আপনি যদি মনে করেন, এই সরকার যদি মনে করে আওয়ামী লীগ আমাদের সঙ্গে যা করেছে আমরা তার চেয়েও বেশি করব, গুড লাক টু ইউ। তাহলে তো দেশে আর কখনো শান্তি আসবে না। আগুন দিয়ে আগুন নেভানো যায় না, আগুনকে নেভাতে গেলে পানি দিতে হবে, আগুনকে নেভাতে গেলে বালু দিয়ে আগুন চাপাতে হবে। আপনি প্রতিশোধের বিচার করবেন, এখন এর ওর বাড়ি ঘর জ্বালাবেন, আওয়ামী লীগ মাইন্ডেড বলে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি, কোর্ট কাচারি, সাংবাদিক, তাদেরকে যার যার জায়গায় ঢুকতে দেবেন না। আপনি মনের অজান্তেই আগামী প্রতিশোধকে আমন্ত্রণ জানিয়ে রাখলেন। সুতরাং আপনি রিভেঞ্জের রাষ্ট্র বানাবেন নাকি ঐক্যের রাষ্ট্র বানাবেন? হ্যাঁ, যারা দোষী, যাদের বিরুদ্ধে সবার একটা ধারণা যে অনেক অপরাধ করেছে, হত্যা, খুন, দুর্নীতি, আপনি তাদের বিচার করেন। কিন্তু বিচার মানে কোর্ট করুক, আপনি তাতে সহায়তা করেন। কিন্তু আপনি ঢালাও করলে, হিউম্যান রাইটস ওয়াচ ঠিকই বলেছে, কারা পরিদর্শক বলেছেন আমাদের জেলে আপনার ধারণ ক্ষমতা ৪৫,০০০, সব মিলে কারাবন্দী আছে ৯৮,০০০, এবং সাবেক ডিজি
কারা অধিদপ্তরে বলেছে, আমি জেল কোর্টে জানি যেহেতু আমি আইনজীবী, যে দুর্ধর্ষ সন্ত্রাসীদের অপরাধীদের আলাদা রাখতে হয়। ধরেন বিভিন্ন দ্বন্দ্বপ্রাপ্ত আসামি আর বিচারাধীন আসামি একসঙ্গে থাকে না, তাহলে মিশ্রণ হলে আরো নষ্ট হয়। কারণ আমাদের জেলখানাগুলো তো শোধনাগার না, জেলে একবার কেউ ঢুকে গেলে অপরাধী হয়েই বের হয়, রাজনৈতিক কর্মীরা ছাড়া। তো সেটারও করা যাচ্ছে না। আপনি বিচার করেন, আপনি বিএনপি সব ধরনের অন্যায়ের বিচার করলে বিএনপি মানুষের কাছে প্রিয় হবে, মানে বিএনপি মানে বিএনপি সরকার। কিন্তু আপনি যদি অবিচারের পথে হাঁটেন, বিনা বিচারে মানুষকে জেলে রাখেন, এতেই যদি আপনি রিলিফ করেন, সুখানুভূতি পান, সেটা হয়তো আপনার ব্যক্তিগত অনুভূতি হবে, কিন্তু রাষ্ট্রের কোনো উপকার আসবে না। এটা হলো একটা কথা। হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টটাকে সরকার মুখে যাই বলুক, এখনো বলেনি কিছু, আমার চোখে পড়েনি, আপনার পড়েছে কি, কিন্তু এই রিপোর্টটাকে গুরুত্ব দেওয়া দরকার। আর আপনার টকশো তো সবাই দেখে, সমাজে জানা শ্রেণী পেশা, আমাদের শ্রদ্ধেয় বিচারপতিরা যদি দেখেন, আমি একটাই অনুরোধ জানাবো ওনাদের প্রতি সর্বোচ্চ সম্মান দিয়ে, যে রাইজ টু দ্য অকেশন, সময়ের প্রয়োজনে আপনারা দাঁড়ান। সাহসী মানুষ, সব বিচারপতি যদি সাহস করে বিচার কাজ করে, তাহলে কেউই কোনো বিচারকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। আর আপনারা যদি অতীতের ন্যায় সরকারের সঙ্গে সুরে সুর মিলান, এর চাইতে ট্র্যাজেডি, এর চাইতে বাংলাদেশের মানুষের জন্য বেদনা আর দ্বিতীয়টা হবে।